আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু তুমি তোমার পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের সাজেশনটি শুরু করি বা আজকে ভিডিওটি শুরু করি। তো তোমরা যারা আমাদের সাজেশন নিতে চাও সরাসরি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের সাজেশনটি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সব কিন্তু উত্তর সহ। তো চলো শুরু করি। এক নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন কি? কোনো দেশের অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের ফলে জাতীয় আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এখানে মূলত তোমার 3200 মেম্বার রয়েছে। তো তুমি যদি এখানে অ্যাড হও তাহলে তুমি আমাদের সম্পর্কে অনেক কিছু এখান থেকেও জানতে পারবা। তো তোমাদের কাছে দুটো অপশন রয়েছে, একটা রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো। উপকৃত মাথাপিছু আয় বৃদ্ধি ঘটলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলা হয়। 2 নম্বর রয়েছে মাথাপিছু আয় কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে যে মোট জাতীয় আয় পাওয়া যায় তাকে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলা হয়। 3 নম্বর রয়েছে মোট দেশীয় উপাদান বা জিডিপি কি? একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট দেশীয় উৎপাদন বা জিডিপি বলা হয়। এরপর বলা হয়েছে জিডিপির পূর্ণরূপ কি? মনে রাখতে হবে জিডিপির পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। 5 নম্বর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে? কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। তারপর দেখো 6 নম্বরটা, অনুন্নত দেশ বলতে কি বোঝো? তাহলে যে সকল দেশ উন্নত উৎপাদন কৌশল ব্যবহারের অভাবে উৎপাদন স্বল্প ও এটা হবে জীবনযাত্রার মান, জীবনযাত্রার মান নিম্ন, সে সকল দেশকে তোমার হচ্ছে অনুন্নত দেশ বলা হয়। 7 নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশ বলতে কি বোঝো? যে সকল দেশ কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে এবং ভবিষ্যতে আরও উন্নয়ন করতে পারবে এমন সম্ভাবনা রয়েছে সে সকল দেশকে তোমার হচ্ছে উন্নয়নশীল দেশ বলা হয়। 8 নম্বর হচ্ছে সামাজিক অবকাঠামো কি? যেসব উপাদান সমাজের মানুষের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সহায়তা করে তাদের একত্রে সামাজিক অবকাঠামো বলা হয়। 9 নম্বর, শিক্ষা ও স্বাস্থ্য কোন ধরনের অবকাঠামো? মনে রাখতে হবে শিক্ষা ও স্বাস্থ্য মতো সামাজিক অবকাঠামো। বাংলাদেশের সাক্ষরতার হার কত? তো বাংলাদেশের সাক্ষরতার হার হচ্ছে তোমার 75.2%। এরপর বলা হয়েছে মানব সম্পদ বলতে কি বোঝো? তো যে জনশক্তি উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ও প্রযুক্তির জ্ঞানে শ্রমিত হয়ে একটি দেশের শ্রমশক্তিতে পরিণত হয় তাকে মানব সম্পদ বলা হয়। 12 নম্বর বলা হয়েছে মানব সম্পদ উন্নয়ন কি? কর্মক্ষম জনশক্তিকে উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে শ্রমিত করার প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলা হয়। 13 নম্বর হচ্ছে ভিশন 2021 কি? 2021 সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত, তথ্য প্রযুক্তি নির্ভর ও মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যকে ভিশন 2021 বলা হয়। 14 নম্বর হচ্ছে জনসংখ্যা ঘনত্ব কি? তো তোমরা সকলেই জানো যে একটি দেশের নির্দিষ্ট সীমায় যে মানুষগুলো বাস করে তাকে মূলত জনসংখ্যা ঘনত্ব বলা হয়। তো আমরা যেটা সুন্দরভাবে বুঝতে চাই, একটি দেশের ভৌগোলিক সীমারেখায় প্রতি বর্গ কিলোমিটারে যে লোকজন বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলা হয়। 15 নম্বর রয়েছে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। তাই রয়েছে মোট জনসংখ্যা ভাগ হচ্ছে আয়তন। 16 নম্বর হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি? তো একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে একটি দেশে মোট জনসংখ্যার কোনো পরিবর্তন না হলে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। 17 নম্বর হচ্ছে কৃষি ঋণ কি? তো কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ের জন্য কৃষক যে ঋণ করে তাকে কৃষি ঋণ বলা হয়। 18 নম্বর হচ্ছে ভূমি সত্ত্ব ব্যবস্থা কাকে বলে? যে সকল প্রথা বা আইন দ্বারা ভূমির উপর কৃষকের মালিকানা, রাজস্ব ধার্য ও আদায় এবং ভূমির ব্যবহার ও অধিকার সম্পর্কিত যাবতীয় বিষয়াদি নির্ধারিত হয় তাকে ভূমি সত্ত্ব ব্যবস্থা বলা হয়। তো এরপর দেখো একটু বলছে ঋণ চক্র কি? বাংলাদেশের কৃষক এতই গরিব যে উৎপাদিত ফসল তাদের জীবিকা বা জীবন নির্ধারণের জন্য যথেষ্ট নয়। ফলে কৃষক ঋণ গ্রহণ করে তাকে কৃষি কার্যক্রম পরিচালনা করতে হয় আর উৎপাদিত ফসল দ্বারা তাকে ঋণ পরিশোধ করতে হয়, পরবর্তীতে আবার ঋণ করতে হয়। এই যে ঋণের মধ্যে বেঁচে থাকে তাকে ঋণ চক্র বলা হয়। এখন হচ্ছে প্রান্তিক কৃষক কাকে বলে? তো যে কৃষকের কোনো জমি জায়গা নেই বা থাকলেও অতি সামান্য, সাধারণত সে অন্য জমি ভাগে চাষ করে, সেই কৃষকের প্রান্তিক কৃষক বলা হয়।
তো মূলত আমাদের সম্পূর্ণ সাজেশনটি তোমাদের মধ্যে তোমার সকল প্রশ্ন রয়েছে, তুমি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো খুব সহজে নিতে পারো। ও প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধি ঘটলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলা হয়। 2 নম্বর রয়েছে মাথাপিছু আয় কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে যে মোট জাতীয় আয় পাওয়া যায় তাকে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলা হয়। 3 নম্বর হচ্ছে মোট দেশীয় উপাদান বা জিডিপি কি? একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট দেশীয় উৎপাদন বা জিডিপি বলা হয়। এরপর বলা হয়েছে জিডিপির পূর্ণরূপ কি? মনে রাখতে হবে জিডিপির পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। 5 নম্বর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে? কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। তারপর দেখো 6 নম্বরটা অনুন্নত দেশ বলতে কি বোঝো? তাহলে যে সকল দেশ উন্নত উৎপাদন কৌশল ব্যবহারের অভাবে উৎপাদন স্বল্প ও এটা হবে জীবনযাত্রার মান, জীবনযাত্রার মান নিম্ন, সে সকল দেশকে তোমার হচ্ছে অনুন্নত দেশ বলা হয়। 7 নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশ বলতে কি বোঝো? যে সকল দেশ কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে এবং ভবিষ্যতে আরও উন্নয়ন করতে পারবে এমন সম্ভাবনা রয়েছে সে সকল দেশকে তোমার হচ্ছে উন্নয়নশীল দেশ বলা হয়। 8 নম্বর হচ্ছে সামাজিক অবকাঠামো কি? যেসব উপাদান সমাজের মানুষের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সহায়তা করে তাদের একত্রে সামাজিক অবকাঠামো বলা হয়। 9 নম্বর শিক্ষা ও স্বাস্থ্য কোন ধরনের অবকাঠামো? মনে রাখতে হবে শিক্ষা ও স্বাস্থ্য মতো সামাজিক অবকাঠামো। বাংলাদেশের সাক্ষরতার হার কত? তো বাংলাদেশের সাক্ষরতার হার হচ্ছে তোমার 75.2%। এরপর বলা হয়েছে মানব সম্পদ বলতে কি বোঝো? তো যে জনশক্তি উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ও প্রযুক্তির জ্ঞানে শ্রমিত হয়ে একটি দেশের শ্রমশক্তিতে পরিণত হয় তাকে মানব সম্পদ বলা হয়। 12 নম্বর বলা হয়েছে মানব সম্পদ উন্নয়ন কি? কর্মক্ষম জনশক্তিকে উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে শ্রমিত করার প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলা হয়। 13 নম্বর হচ্ছে ভিশন 2021 কি? 2021 সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত, তথ্য প্রযুক্তি নির্ভর ও মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যকে ভিশন 2021 বলা হয়। 14 নম্বর হচ্ছে জনসংখ্যা ঘনত্ব কি? তো তোমরা সকলেই জানো যে একটি দেশের নির্দিষ্ট সীমায় যে মানুষগুলো বাস করে তাকে মূলত জনসংখ্যা ঘনত্ব বলা হয়। তো আমরা যেটা সুন্দরভাবে বুঝতে চাই, একটি দেশের ভৌগোলিক সীমারেখায় প্রতি বর্গ কিলোমিটারে যে লোকজন বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলা হয়। 15 নম্বর রয়েছে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। তাই রয়েছে মোট জনসংখ্যা ভাগ হচ্ছে আয়তন। 16 নম্বর হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি? তো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশে মোট জনসংখ্যার কোনো পরিবর্তন না হলে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। 17 নম্বর হচ্ছে কৃষি ঋণ কি? তো কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ের জন্য কৃষক যে ঋণ করে তাকে কৃষি ঋণ বলা হয়। 18 নম্বর হচ্ছে ভূমি সত্ত্ব ব্যবস্থা কাকে বলে? যে সকল প্রথা বা আইন দ্বারা ভূমির উপর কৃষকের মালিকানা, রাজস্ব ধার্য ও আদায় এবং ভূমির ব্যবহার ও অধিকার সম্পর্কিত যাবতীয় বিষয়াদি নির্ধারিত হয় তাকে ভূমি সত্ত্ব ব্যবস্থা বলা হয়। তো এরপর দেখো একটু বলছে ঋণ চক্র কি? বাংলাদেশের কৃষক এতই গরিব যে উৎপাদিত ফসল তাদের জীবিকা বা জীবন নির্ধারণের জন্য যথেষ্ট নয়। ফলে কৃষক ঋণ গ্রহণ করে তাকে কৃষি কার্যক্রম পরিচালনা করতে হয় আর উৎপাদিত ফসল দ্বারা তাকে ঋণ পরিশোধ করতে হয়, পরবর্তীতে আবার ঋণ করতে হয়। এই যে ঋণের মধ্যে বেঁচে থাকে তাকে ঋণ চক্র বলা হয়। এখন হচ্ছে প্রান্তিক কৃষক কাকে বলে? তো যে কৃষকের কোনো জমি জায়গা নেই বা থাকলেও অতি সামান্য, সাধারণত সে অন্য জমি ভাগে চাষ করে, সেই কৃষকের প্রান্তিক কৃষক বলা হয়। তো মূলত আমাদের সম্পূর্ণ সাজেশনটি তোমার সকল প্রশ্ন রয়েছে, তুমি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো খুব সহজে নিতে পারো।